প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ান হোস্ট বিডি এবং ফরাইজি ক্রিয়েটিভ এজেন্সি কর্তৃক আয়োজিত ফিগমা বেসিক টু ওয়ার্ডপ্রেস প্রো এর আরেকটি ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস HTML স্ট্রাকচার এবং ট্যাগস বিষয়ে। HTML কি? HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি একটি মার্কআপ ভাষা। HTML মূলত ওয়েব ব্রাউজারে তথ্য প্রকাশ করার জন্য একটি আদর্শ ভাষা। এটি ওয়েব পেজে বিভিন্ন তথ্য যেমন টেক্সট, ছবি, ভিডিও, লিঙ্ক, টেবিল ইত্যাদি কিভাবে প্রদর্শিত হবে তার কাঠামো এবং গঠন নির্ধারণ করে। HTML কেন শেখা জরুরি? ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের ক্ষেত্রে HTML শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু প্রধান কারণ আছে, যেগুলোর মধ্যে ওয়েব পেজের ভিত্তি স্থাপন করা এবং সহজবোধ্য, ওয়েব ডেভেলপমেন্টের প্রবেশের দ্বার, এটা কি বলে, এটা একটা বেসিক একটা বিষয়। তো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার প্রথম এবং মৌলিক ধাপ হলো HTML। HTML ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি করা অসম্ভব। এটি যে কোনো ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করে, সহজবোধ্য এবং শেখা সহজ। HTML শেখা তুলনামূলকভাবে সহজ। এটি কোনো জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাই আপনি যদি একজন ডেভেলপার হতে চান, আপনাকে HTML শেখাটা খুবই জরুরি। তো HTML কোডিং করতে হলে আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো একটি নোটপ্যাড, যেটা আমি এর আগে একদম প্রথম ক্লাসে বলেছিলাম এবং সবাইকে মেবি ইনস্টলও করতে বলেছিলাম। সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে ডাউনলোড করবেন? ব্রাউজারে গিয়ে জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেবেন। তারপর নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটে যাবেন। এখান থেকে আপনি একটি নোটপ্যাড প্লাস প্লাস এর সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর এই সফটওয়্যারটাকে ইনস্টল দিয়ে নেবেন। যারা প্রথম ক্লাসে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিবেন বা ডাউনলোড করবেন কোথা থেকে সেটা দেখতে পারেন, তারা আজকের ক্লাস দেখে আশা করা যায় এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে, হোম পেজে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার নাম আমরা দিলাম HTML। যেহেতু আমরা HTML শিখছি, HTML এ দিলাম। তারপরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো এবং এটাকে ফাইল থেকে সেভ অ্যাজে যাব। তারপর আমরা ডেস্কটপ সিলেক্ট করে HTML ফোল্ডার দেখব। আচ্ছা, আমরা ফাইল নেমটা index.html কেন দেবো? কারণ আপনার ওয়েবসাইটে যখন আপনি কোনো ব্রাউজার থেকে ভিজিট করবেন, তখন আপনার ব্রাউজার প্রথমে যে ফাইলটাকে খুঁজবে সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্স ফাইলটা মূলত হোম পেজ। আপনার ওয়েবসাইটে বা আপনার সাইটের ফোল্ডারে যদি অনেকগুলো ফাইল, ইমেজ থাকে, সেটাকে কিন্তু দেখবে না। প্রথমে দেখবে HTML ইন্ডেক্সকে, প্রথমে দেখবে ইন্ডেক্সকে। তারপর আমরা কেন এক্সটেনশনটাকে HTML দিলাম? যেহেতু আমরা HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, সেজন্য আমরা .html দিলাম। যদি আমরা PHP নিয়ে কাজ করি তখন .php দেব। তো যেহেতু আমরা HTML নিয়ে কাজ করছি, ফাইলটার নাম index.html দিলাম, দিয়ে সেভ করলাম। এখন HTML শেখার প্রথম যে বিষয়টা শিখতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে আমাকে এই যে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম index.html, এই ফাইলটা কি ফাইল সেটা আমাকে লিখে দিতে হবে, যাতে ব্রাউজার এটা বুঝতে পারে যে এই ফাইলটা কিসের জন্য বা কি ল্যাঙ্গুয়েজ এখানে আছে। এই জন্য আমরা ব্যবহার করি ডক টাইপ। ডক টাইপ লেখার সিস্টেম হচ্ছে লেস দেন একটা বিস্ময় চিহ্ন দেবেন, তারপরে লিখবেন ডট টাইপ স্পেস HTML গ্রেটার দ্যান। এখন এই ডক টাইপটাকে আরেকভাবেও লেখা যায়। এখানে আমরা সবগুলো আপার কেস দিয়ে লিখেছি,
মিসে যদি আমরা যদি চাই এটাকে লোয়ার কেস দিয়েও লিখতে পারি, এটাতে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। তবে আমি বলবো আপনি ডক টাইপ এইচটিএমএল এর ডক টাইপটা একটু আপার কেস দিয়ে লিখতেন। এটা লিখে আমি যদি ফাইলটাকে সেভ করি এবং আমার মূল ফাইলটা যেটা এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল হিসেবে আমরা সেভ করছি এটা যদি ওপেন করি, তাহলে এখানে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কারণ আমরা যে ডক টাইপটা দিলাম এটা শুধুমাত্র আমাদের ব্রাউজার বুঝতে পারছে, এটা আমাদের ভিজুয়ালি দেখা যাবে না। এটা আমাদের ব্রাউজার এটা ডিটেক্ট করছে যে হ্যাঁ এই পেজটা বা এই ফাইলটা এইচটিএমএল ফরম্যাটে লেখা হবে। তো এইচটিএমএল ফরম্যাট এইচটিএমএল কোডিং শুরু করার প্রথমে দুইটা একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এইচটিএমএল এর পার্ট কিন্তু দুইটা। সেটা আমি যদি লিখি, এই যে আমি, আচ্ছা আমি আগে এটা বলে নিই। এই যে দেখেন একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। এই হেড পার্টে আমরা যেগুলা দেব সেগুলা বেশিরভাগই ব্রাউজারের জন্য, মানে ব্রাউজারকে আমরা সেই জিনিসগুলো বোঝাবো। আর বডিতে যে জিনিসগুলো লিখবো সেগুলো আমাদের ভিজুয়াল, অর্থাৎ এখানে শো করবে। তো সবার প্রথমে আমরা একটা ট্যাগ দিয়ে শুরু করি। বডিতে গিয়ে আমরা যদি h1 একটা ট্যাগ লিখি এবং h1 ট্যাগটা ক্লোজ করি। আচ্ছা একটা জিনিস বলে রাখি, যে ট্যাগটা আপনি শুরু করবেন সে ট্যাগটা শেষ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা ডিফারেন্ট আছে, যে ট্যাগ শুরু করলে ট্যাগ শেষ করা লাগে না, সেটা আমরা যখন আসবো শেষ সে জায়গা পর্যন্ত তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন দেখেন আমরা যে h1 ট্যাগটা শুরু করেছি, লেস দেন h1 গ্রেটার দেন, তারপরে আবার লিখছি কি লেস দেন স্ল্যাশ h1 গ্রেটার দেন। এখানে একদম সহজ জিনিস দেখেন, আপনার স্টার্টিং ট্যাগে কোনো স্ল্যাশ থাকবে না, কিন্তু যেটা ইন ট্যাগ সেটাতে একটা স্ল্যাশ থাকবে, একদম সিম্পল। আবার দেখেন আমরা যে এইচটিএমএল ট্যাগটা শুরু করেছি, এইচটিএমএল এ কিন্তু স্ল্যাশ নেই স্টার্ট ট্যাগে এবং ইন ট্যাগে কিন্তু স্ল্যাশ আছে। তো সেভাবে দেখেন আমরা হেডেও একই কাজ করেছি এবং বডিতেও একই কাজ করছে। এখন আমি যদি হেডিং ট্যাগে লিখি ফার্স্ট এইচটিএমএল এমএল, আচ্ছা এটা লিখে যদি আমি সেভ দিই, তো দেখেন আমরা যদি ব্রাউজার এটা রিফ্রেশ করি এখানে কিন্তু চলে আসছে দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল। আবার একইভাবে আমরা আরেকটা ট্যাগ ট্যাগ নিই, সেটা হচ্ছে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটাও কিন্তু স্টার্ট করলাম এবং ক্লোজ করলাম, এখানে লিখি প্যারাগ্রাফ। এখন এটা লিখে যদি আমি সেভ দিই এবং এখানে যদি একটা রিফ্রেশ করি, দেখেন আমি কিন্তু দুইটা জিনিস লিখছি এবং দুইটা এখানে শো করছে। একটা কিন্তু দেখেন বড় আকারে বোল্ড আকারে শো করছে এবং একটা ছোট আকারে শো করছে। এর মধ্যে পার্থক্যটা কি, এটাকে আমি হেডিং করেছি, হেডিং করেছি h1 দিয়ে আর এটাকে প্যারাগ্রাফ দিয়েছি। তো ব্রাউজার দেখছে যেটা এটা হেডিং, যেহেতু হেডিং 1 h1, তো এটাকে একটু বড় করে এবং বোল্ড করে দেখাতে হবে। আর এটা যেহেতু প্যারাগ্রাফ এটাকে একটু ছোট করে দেখাতে হবে। এগুলো চাইলে আমরা সিএসএস এর মাধ্যমে h1 কে ছোট করে দেখাতে পারি এবং প্যারাগ্রাফকে বড় করে দেখাতে পারি। এটা আমরা যখন সিএসএস ক্লাস করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই h1 এর কিন্তু আরো কয়েকটা ট্যাগ আছে, এই h1 না হেডিং এর কিন্তু আরো কয়েকটা ট্যাগ আছে, সেটা আমরা একটু দিই। h1 হেডিং এর 6টা ট্যাগ আছে, এখানে যদি আমরা সেগুলা লিখি, এবং আমরা সরি এটা যদি আমরা সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখেন এখানে হেডিং এ
যে এইচ এর যে 6টা ট্যাগ সেটা কিন্তু 6টা 6 ভাবে কাজ করছে। H1 সবথেকে বড় ট্যাগ এবং H1 টা আপনার সাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এস এর জন্য। H2, H3, H4, H5 এবং H6 এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কেন গুরুত্বপূর্ণ এটা এসইওর ক্লাসে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কেউ যদি এসইও ক্লাস করেন পরবর্তীতে সেটাতে বুঝতে পারবেন। এখন আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগের দিকে যাই, এটা আমরা কয়েকটাতে কপি করি। এর মধ্যে আমি একটা বি ট্যাগ নিই। বি ট্যাগটা হচ্ছে মূলত বোল্ড ট্যাগ। আমরা যদি এখানে বি ট্যাগটা ক্লোজ করি এবং এখানে একটা আই ট্যাগ নিই, আই হচ্ছে ইটালিক ট্যাগ, এবং আরেকটাকে ইউ ট্যাগ নেই। ইউ ট্যাগটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এখন এটাকে যদি আমরা সেভ করে একটা ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন এই যে তিনটা আমরা 4টা প্যারাগ্রাফ নিয়েছি, একটা নর্মাল প্যারাগ্রাফ, একটা বোল্ড প্যারাগ্রাফ, এখানে বোল্ডের সাথে আমরা বি ট্যাগটা প্যারাগ্রাফের সাথে বি ট্যাগটা অ্যাড করার পরে দেখেন এটা একটু বোল্ড হয়ে গিয়েছে, এবং প্যারাগ্রাফের সাথে একটা আই ট্যাগ অর্থাৎ ইটালিক ট্যাগটা নেওয়ার ফলে এই প্যারাগ্রাফটা দেখেন আপনার ইটালিক হয়ে গেছে, এবং একদম সর্বশেষটা আমরা ইউ ট্যাগ নেওয়ার ফলে এটাকে আন্ডারলাইন হয়ে গেছে। এখন প্যারাগ্রাফটা মূলত এতটুকু না, প্যারাগ্রাফটাতে অনেকগুলো টেক্সট থাকে। আমরা যদি এটা কপি পেস্ট করি একটা প্যারাগ্রাফে, সরি এটা নাম এটা করি, আমরা ভিউ থেকে আমাদের লেআউটটাকে র্যাপ করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। করে নেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি, দেখেন এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, এখন আমরা যেখানে টেক্সট নিয়েছি, দেখেন হেডিং নিয়েছি এবং কয়েকটা প্যারাগ্রাফ নিয়েছে, বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ নিয়েছে। এখন আমরা যদি এখানে একটা ইমেজ নিয়ে আসতে চাই, সেই ইমেজটা নিয়ে আসতে হবে কিভাবে? তার আগে আমরা যেটা করব, আমাদের HTML যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এর মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ইমেজেস নামে। এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করি। এই ইমেজটা ডাউনলোড করি, সেভ অ্যাজ HTML ইমেজেস, সেভ। এখন আমরা এতগুলা রাখার দরকার নেই, আমরা একটু কেটে দিই। সেভ করলাম। এখন আমরা এখানে মনে একটা ইমেজ নেব। ইমেজ নিতে হলে আমাদেরকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, লেস দ্যান img ক্লোজ। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজ নেই। আমি এর আগে বলছিলাম কিছু ক্ষেত্রে ক্লোজ নাও লাগতে পারে। তো ইমেজ ট্যাগের দেখেন কোনো ক্লোজ নেই। ইমেজ ট্যাগ দিতে হলে আপনি যখন একটা ওয়েবসাইটে আপনার এখানে একটা ইমেজ শো করবেন, তো আমরা লিখে দিলাম ব্রাউজার কোডে HTML এ লিখে দিলাম যে আমি একটা ইমেজ শো করাবো। তো ইমেজটা কোথা থেকে শো করবে? স্পেস src অর্থাৎ সোর্স ইকুয়াল টু ডাবল অ্যাপোস্ট্রোফিস, এবং এখানে আপনার ইমেজের সোর্সটা দিতে হবে। সেটা আমরা কিভাবে দেবো? আমরা যদি ফোল্ডারটা ওপেন করি এবং এখানে যাই, এবং এইটা আমরা একটা ব্রাউজার ওপেন করি, এই যে দেখেন এখানে আপনার ইমেজের ইউআরএলটা শো করছে। আমরা এই পর্যন্ত কপি করার পরে এখানে এসে আমরা এটা পেস্ট করে দিলাম। এর আগে একটা ডট দিয়ে দিবেন। একটা সেভ দিলাম, দিয়ে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু একটা ইমেজ চলে এসেছে। তো এইভাবে যে এখানে দেখেন আমরা অনেকগুলো ইমেজ শো করেছি, এখানে একটি লোগো শো করেছি, এখানে একটি ইমেজ শো করেছি, নিচে যদি যায় এখানে আরো একটা ইমেজ আছে, এখানে আছে। এই ইমেজগুলো কিন্তু সব একইভাবে শো করা। আপনারা যখন ফুল সিএসএস ডিজাইন শিখে ফেলবেন, HTML CSS, তখন আপনারা এইভাবে স্ট্রাকচার করতে পারবেন এবং কোথায় কিভাবে ইমেজ সেট করতে হবে সেটা আপনারা করতে পারবেন। তো তারপরে আমি বলেছিলাম যে এই যে হেড ট্যাগের মধ্যে আমরা যে জিনিসগুলো করবো সেগুলো শুধু ব্রাউজারকে বোঝানোর জন্য।
ব্রাউজার জানবে সে জিনিসগুলা। তো এখানে আমরা কিছু জিনিস লিখবো, যেমন মনে করেন যে আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, এই যে এখানে একটা টাইটেল লেখা আছে যে ওয়ান হোস্ট বিডি, কিন্তু আমাদের যে পেজটা ডিজাইন করছে সেই পেজে দেখেন index.html। তো এখানেও আমরা মনে করেন যে একটা জিনিস লিখবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল স্টার্ট করলাম, টাইটেল শেষ করলাম, এখানে লিখলাম HTML ওয়েব সাইট DSIGN, HTML ওয়েবসাইট ডিজাইন। এখন আমরা যদি আমাদের পেজটাকে রিলোড দিই, দেখেন এখানে কিন্তু চলে আসছে HTML ওয়েবসাইট ডিজাইন। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের ওয়েবসাইটের এখানে একটা লোগো আছে। আপনি যদি forag.com-এও যান, এখানেও দেখেন একটা লোগো আছে। তো যতক্ষণ আপনি লোগোটা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার এখানে বাই ডিফল্ট একটা গ্লোবের আইকন শো করবে, এবং বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো আমরা এখন এখানে একটা আইকন যোগ করবো, এটাকে বলা হয় ফেভিকন। তো আমরা এটা এখন অ্যাড করে চলুন। তো ফেভিকন অ্যাড করার জন্য আমাদেরকে আরেকটা ট্যাগ নিতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে লিঙ্ক। লিঙ্ক ক্লোজ করলাম, এই যে লিঙ্কেও কিন্তু স্টার্ট এবং ক্লোজ নাই, এবং রেফারেন্স দিতে হবে ইকুয়াল টু আইকন TYP ইকুয়াল টু ইমেজ। এবার আমরা ওখানে যে লোগোটা শো করাবো বা আইকনটা শো করাবো, সেটার জন্য আমাদের একটা আইকন দরকার। কারণ আমরা যেটা করতে পারি, গুগল লোগো সার্চ দিলাম এবং এই লোগোটা আমরা সেভ করলাম। সেভটা কোথায় করব? এর আগে আমরা যে ইমেজটা সেভ করছি এখানে, এখানে আমরা একটা দিলাম আইকন। ওকে, এবার আমরা ব্রাউজারে সরি আমাদের কোড এডিটরে যাই, তারপর এখানে যে এই হার্ট লিখতে হবে, দিয়ে আমরা আগের মতো করেই ইমেজটার বা লোগোটার আমরা একটা লিঙ্ক কপি করে নিই, এবং এটা যদি সেভ দিই, দিয়ে আমরা ব্রাউজারটা আমাদের পেজটাকে রিফ্রেশ করি, ইমেজটা কিন্তু শো করেছে। হ্যাঁ, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এগুলো সব বাদ দিয়ে দিই। বডির মধ্যে আমরা ডিভ নিয়ে কিছুটা আলোচনা করি। ও, তার আগে আরেকটা জিনিস, আমরা একটু স্টাইল নিয়ে কথা বলি। এই সোয়ানকে যদি আমরা একটু স্টাইল দিতে চাই, তো এটাকে অ্যাট্রিবিউট বলা হয়। যখন আমরা অ্যাট্রিবিউটের সেশনটাতে যাব তখন আমরা অ্যাট্রিবিউটটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনাদেরকে অল্প একটু জিনিস দেখিয়ে দিই। এটাকে স্টাইল অ্যাট্রিবিউট বলা হয়। তো স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে মাঝে আমি যদি চাই এই লেখাটাকে একটু কালার করতে, তো সেটা আমি এখানে লিখব কালার রেড। এখন আমি যদি এটা সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু কালার হয়ে গিয়েছে, রেড কালার হয়ে গিয়েছে। তো সেইভাবে একইভাবে আমরা যদি ব্লু করতে চাই, সেটা এখানে ব্লু কালার শো করবে। সেম একইভাবে আমরা যদি H1 ট্যাগে না দিয়ে প্যারাগ্রাফ ট্যাগে দিতে চান, সেটা হবে।
কালার ব্লু। এখন যদি রিফ্রেশ দিই, সরি, এখানে আমরা প্লাস দিয়ে সেখানে ইকুয়াল টু হবে। সেভ দিয়ে যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে এটা কিন্তু ব্লু কালার হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা একটা ডিভ এর বিষয়টা দেখি একটু। হ্যাঁ, এখানে গিয়ে আমরা একটা ডিভ নিলাম, ডিভ স্টার্ট করলাম, ডিভ ক্লোজ করলাম, ডিআই ডিআই ভি ডিভ 1 ডিভ 2 ডিভ 3 ডিভ 3। এখন এটা যদি আমরা পেজ রিফ্রেশ করি, এখানে দেখেন শুধু এই জিনিসগুলো আছে, কিন্তু এখানে ডিপটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদের অল্প একটু সিএসএস করতে হবে। সে সিএসএসটাও করবে হবে স্টাইল ইকুয়াল টু বিএসসি কে ব্যাকগ্রাউন্ড এটা দিই, এবং এটা যদি একটা রিফ্রেশ করি, দেখেন এটাতে কিন্তু একটা কালার চলে এসেছে। এভাবে আমরা প্রত্যেকটাতে কালারটা দিয়ে দিই। সেভ দিয়ে সেভ করলাম। আর সেখানে দেখেন আমরা 3টা ডিপেই সেম কালার দিয়েছি। এই জন্য কিন্তু এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে ডিপটা কোন ডিপটা কত কত পর্যন্ত। এখন আমরা এই ডিপটাকে একটু প্যাডিং দিই, প্যাডিং 20 px। এখন আমরা যদি ওকে রিফ্রেশ দিই, দেখেন আমরা প্রথম প্যাডিং এ দিয়েছি। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা যেহেতু 3টা একই কালার, আমরা আগে কালার 3টা একটু চেঞ্জ করে দিই। এবং এই প্যাডিং স্টাইলটা প্রত্যেকটাতে দিয়ে দিই। এখন আমরা যদি পেজটা রিলোড দিই, দেখেন এখানে আমি 3টা ডিপে প্যাডিং দিয়েছি এবং 3টাতেই প্যাডিং শো করছে, এবং 3টাতে 3 রকম কালার দিয়েছে, 3টাতে 3 রকম কালার শো করছে। কমে থাক। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে আমি যেগুলো করলাম, আমাদের সাথে সাথে আপনাদেরকেও করালাম। এগুলা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন, একটা কবিতা আছে না, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, অসংখ্য শৈবাল দাম বাঁধে আসে তারি। তো আপনি আজকে যেটা শিখলেন, এটা যদি আপনি বাড়িতে প্র্যাকটিস না করেন, এটা কিন্তু আপনি যখন পরবর্তীতে করতে যাবেন, তখন কিন্তু আপনার আবার এগেইন সমস্যা হবে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি 100 বার প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সুবিধা হবে। আপনারা চেষ্টা করবেন আগামী ক্লাস থেকে প্রত্যেকে যথা টাইমে উপস্থিত হওয়ার জন্য। আর এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন। ভিডিওটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে বারবার দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।